হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু সিভিল সার্ভিসেস ফর বেঙ্গলিস। এটি ইন্ডিয়ান পলিটি পার্ট 2 ইন বেঙ্গলি। যারা আগের লেসেনটি দেখোনি তারা প্লিজ প্লেলিস্টে গিয়ে আগের লেসেনটি অবশ্যই দেখে নাও। এটি একটি অল ইন ওয়ান চ্যানেল। এখানে হিস্ট্রি, ইকোনমি, জিওগ্রাফি, পলিটি, এছাড়াও উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স আর গভর্নমেন্ট জবস নোটিফিকেশন সব কিছু একসাথে পেয়ে যাবে তোমরা। তো যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং স্টাডি রিলেটেড যত বন্ধুদের গ্রুপ আছে সবখানে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক। এর আগের দিন আমি অনেক কিছু তথ্য দিয়েছিলাম। প্রথম লেসনে শেষ করেছিলাম তপশিলি সম্বন্ধে, 22টি যতগুলো এসেছিল তপশিলি বা শিডুল, ওগুলো সম্বন্ধে শেষ করেছিলাম। তো আজকে থেকে কিছু বিশেষ তথ্য। সবার আগে বলেছে এটি খুব ইম্পর্টেন্ট জিনিস যে দেখো, ছোটোবেলায় হয়তো অনেকেই যারা গভর্নমেন্ট স্কুলে বেশিরভাগ পড়েছে তাদের অনেকেই মধ্যে ছিল যে ভারতের রাষ্ট্রভাষা হিন্দি ভাষা, বাট এটা সত্যি না। ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষাই নেই। হিন্দি তো দূরের কথা, ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। সংবিধান বা অন্য কোনো আইনে রাষ্ট্রীয় ভাষার ধারণাটা আলোচিতই হয়নি। দেবনাগরী অক্ষরে হিন্দি হলো ভারতের, যেটা বলে যে দেবনাগরী হিন্দিটা হলো ভারতের রাষ্ট্রভাষা, না, সেটা দেবনাগরী অক্ষরে হিন্দি সেটা হলো ভারতের সরকারি কাজকর্মের ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ওটা রাষ্ট্রীয় ভাষা না, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলতে পারো, ঠিক আছে? তো এটা জেনে নাও কি ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই, ঠিক আছে? সরকারি ভাষা হিসেবে কোনো বিশেষ ভাষাকে সংবিধানে নির্দিষ্ট করে দেওয়া হয়নি। রাজ্যগুলিকে নিজেদের প্রয়োজন মতো যে কোনো ভাষাকে ওই রাজ্যে সরকারি কাজকর্ম চালানোর জন্য নির্বাচিত করতে পারে, ঠিক আছে? যে রাজ্য যে ভাষাটা বেশি সংখ্যাগরিষ্ঠ লোক থাকে ওই রাজ্যে ওই ভাষা হিসেবে ওদের সরকারি কাজকর্ম চালাতে পারে। এটা একটু স্বাধীনতা দেওয়া আছে রাজ্যদের উপর। যেমন বাংলায় বাংলা ভাষা দিয়ে ওরা সরকারি কাজকর্ম চালায়, অথবা ইংলিশ ভাষা দিয়ে চালায়। সেরকম যেখানে যেরকম সেখানে সেরকম মহারাষ্ট্রে মারাঠি ভাষা দিয়ে চালাবে, তারপরে তামিলনাড়ুতে তামিল ভাষা নিয়ে চালাবে, তেলুগু ভাষা নিয়ে চালাবে ওইসব জায়গায়। তো ওরকম তো ওটা সংবিধানে কাউকে কিছু বলা হয়নি বা কিছু এসে দেওয়া নেই, সব কিছু রাজ্যের উপর ছেড়ে দেওয়া হয়েছে। এ বলেছে রাজ্যগুলি দ্বারা সরকারি ভাষা হিসেবে নির্বাচিত ভাষাটির তফসিলভুক্ত হওয়া বাধ্যতামূলক নয়। যেমন ত্রিপুরা, কোকবরক, পন্ডিচেরি ফরাসি, মিজোরাম মিজো। ত্রিপুরাতে কোকবরক এই ভাষাটা বলা হয়, সেটাকে বলছে তফসিলি হওয়া বাধ্যতামূলক নয়, তফসিলভুক্ত, মানে ওই ভাষাটাই বলতে হবে, বাধ্যতামূলক নয়। মিজোরামে মিজো, ঠিক আছে, ওদের ইচ্ছা মতো করতে পারে। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড আর মেঘালয় একটি মাত্র সরকারি ভাষা হলো ইংরেজি। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের জন্য ওরা ব্যবহার করে অরুণাচল প্রদেশে, নাগাল্যান্ডে আর মেঘালয়ে। খুব ইম্পর্টেন্ট এগুলো টার্মস, এগুলো ইন্টারভিউয়ে অনেক সময় জিজ্ঞেস করে, ঠিক আছে, মনে রাখবে। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড অ্যান্ড মেঘালয়, ওখানে একটি মাত্র সরকারি ভাষা কি ইংরেজি। ওখানে ইংরেজি ভাষাতেই সরকারি কাজকর্ম হয়। ইংরেজি ভাষাটা অষ্টম তফসিল অনুসারে সংবিধানে স্বীকৃত 22টি ভাষার মধ্যে অন্তর্ভুক্ত নয়। যে আমাদের 8 শিডিউল আছে, ঠিক আছে, 8 শিডিউলের মধ্যে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে 22টি, সেটার মধ্যে কিন্তু ইংরেজি ভাষাটা নেই। সংবিধানে স্বীকৃত 22টি ভাষার মধ্যে অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে, কিন্তু তবুও এটিতে এসে হয়, সরকারি কাজকর্ম করতে পারে। বলেছে পরবর্তী সংবিধানের অধ্যায়সমূহ। তো সংবিধানের যে পার্ট আছে সেগুলো কথা বলেছে। তো ভারতীয় সংবিধানে যখন তৈরি করা হয়েছিল মূল সংবিধানে 18টি পার্ট ছিল, কিন্তু বর্তমানে সেটি 24টি হয়ে গেছে। ভারতীয় সংবিধান যখন তৈরি করা হয়েছিল তখন ছিল 18টি পার্টস, যেটা এখন 24টি পার্টস হয়ে গেছে, ঠিক আছে? যে পার্টসগুলো পড়ে কোন পার্টসে কী আছে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এগুলো সবসময় মনে রাখতে হবে। পার্ট ওয়ানে কী আছে? পার্ট ওয়ানে আছে ইউনিয়ন ও তার ভূখণ্ড। পার্ট 2তে আছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব। পার্ট 3তে আছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। পার্ট 4-এ আছে নির্দেশমূলক নীতি, যেটাকে তোমরা ডিপিএসপি বলো, ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। আর পার্ট 4-এতে আছে মৌলিক কর্তব্য, যেটা 42তম সংবিধান সংশোধনের দ্বারা 1976-এর দ্বারা কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে, ঠিক আছে, যেটা এই সাথে অ্যাড করা হয়েছে। তো বলছিলাম যে 42nd বা 42তম সংবিধান সংশোধনের দ্বারা অ্যাড করা হয়েছে মৌলিক কর্তব্য। এটা অনেক সময় পরীক্ষায় ম্যাচ দ্য কলামস আসে, যেমন দিয়ে দিল মৌলিক
কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস, ডান দিকে তোমার পার্টস কলাম দিয়ে দিল কোনটার সাথে ম্যাচ হবে, এদিকে 1 2 3 এদিকে একটা এসে দেবে ম্যাচ করো, তখন এগুলো মনে রাখতে হবে। যে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস কত নম্বরে আসে ওটা মনে রাখবে, পার্ট 4A-তে, 4এও না 5এও না, পার্ট 4A, যেটা পরে অ্যামেন্ড করে কনস্টিটিউশন অ্যামেন্ড করে ওটাকে আনা হয়েছে। পার্ট 5-এ আছে ইউনিয়ন, পার্ট 6-এ আছে স্টেটস বা রাজ্যসমূহ, পার্ট 7-এ আছে প্রথম তফসিল বা বি অংশে রাজ্যসমূহ, দেশীয় রাজ্য, যে 1956 সালে এই অংশটি বর্জিত হয়ে যায়, পার্ট 6 যেটা আছে সেটা বর্জিত হয়ে যায়। পার্ট 7-এ আছে কেন্দ্রশাসিত অঞ্চল, পার্ট পার্ট 8-এ আছে কেন্দ্রশাসিত অঞ্চল, পার্ট 7 ওটা ছিল প্রথম তফসিল বি রাজ্যসমূহ, অ্যান্ড পার্ট 9-এ আছে পঞ্চায়েত 73তম সংবিধান সংশোধনী, যেটা 1992 দ্বারা সংযুক্ত 29টি বিষয়ে এসে পড়া যায়। পার্ট 9-এ কি আছে, পার্ট 9-এ আছে পঞ্চায়েত, যেটা 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা অ্যাড করা হয়েছে। পার্ট 10-এ আছে মিউনিসিপ্যালিটি, যেটি 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা 1992 সনে অ্যাড করা হয়েছে। পার্ট 10A-তে আছে এটা, ঠিক আছে, পার্ট 9A-তে আছে মিউনিসিপ্যালিটি 74তম সংবিধান। এর পরবর্তীতে আছে পার্ট 9B, পার্ট 9B-তে আছে কোঅপারেটিভ সোসাইটিস বা সমবায় সমিতি। পার্ট 10 বা 10-এ আছে তপশিলি উপযুক্ত উপজাতি এলাকা, শিডিউল ট্রাইব শিডিউল কাস্ট এলাকা। পার্ট 11-এ আছে কেন্দ্র আর রাজ্যের মধ্যে সম্পর্ক, সেন্ট্রাল স্টেট রিলেশন যেটা আছে সেটা কনস্টিটিউশনের পার্ট 11-এ আছে। পার্ট 12-এ আছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক, রাজত্ব বন্টন ও অর্থ কমিশন নিয়োগ ও 280 ধারা, এটা পার্ট 12-এ আছে। পার্ট 13-এ আছে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য। পার্ট 14-এ আছে ইউনিয়ন ও রাজ্যের অন্তর্গত যেগুলো সার্ভিস থাকে, যেমন IAS IPS অফিসারদের সম্পর্কে, ঠিক আছে। পার্ট 14A-তে আছে ট্রাইব্যুনাল সমূহ। পার্ট 15-এ আছে নির্বাচন কমিশন। পার্ট 16-এ আছে নির্দিষ্ট শ্রেণীর জন্য বিশেষ সুবিধা, যেমন শিডিউল কাস্ট OBC দের জন্য যে সুবিধা সেটা পার্ট 16-এ আছে। পার্ট 17-এ আছে ভাষাসমূহ। পার্ট 18-এ আছে জরুরি অবস্থা মানে ইমার্জেন্সি। পার্ট 19-এ আছে বিবিধ ক্ষেত্রবলী। পার্ট 20-তে আছে সংবিধান সংশোধন, কনস্টিটিউশন যে অ্যামেন্ড করা সেটা আছে পার্ট 20-তে। পার্ট 21 আছে অস্থায়ী পরিবর্তনকালীন বিশেষ উপবন্ধ। পার্ট 22-তে আছে সংক্ষিপ্ত নাম প্রারম্ভ ও হিন্দি ভাষায়। এখানে 22টি দেওয়া হয়েছে। প্রথমে এসে আছে তো পার্ট 1-এ এসে বা প্রথম আর্টিকেল 1 যেটা আছে আমাদের, সেটা হলো ইউনিয়ন ও তার ভূখণ্ড, ঠিক আছে, ইউনিয়ন ও তার ভূখণ্ড বা ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ। সংবিধানে প্রথম ধারায় ভারতকে অঙ্গরাজ্য সমূহের একটি ইউনিয়ন বলা হয়েছে, মানে ইউনিয়ন অফ স্টেটস, যত সব রাজ্য আছে তাদের একত্র একটি দেশ, ইউনিয়ন, এটি বলা হয়েছে পার্ট 1-এ। এই ধারাতেই ভারতীয় ভূখণ্ডকে দুভাগে ভাগ করা হয়েছে। ভারতীয় ভূখণ্ডকে এই পার্ট 1-এর দ্বারাই দুভাগে ভাগ করা হয়েছে। কি? একটি হলো ভারতীয় অঙ্গরাজ্যগুলির ভূখণ্ড, অপরটি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ভূখণ্ড। ইন ইংলিশ একটি হলো স্টেটস আর একটি হলো ইউনিয়ন টেরিটরিজ, ঠিক আছে, এটিকে দুভাগে ভাগ করা হয়েছে ভারতে এসে। তো ভারত সরকারের কর্তৃক ভূখণ্ড যে কোনো সময়ে অর্জিত করা যায়। অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম, ভূখণ্ডের বিস্তার প্রথম তফসিলে বর্ণিত আছে। বর্তমানে মোট 29টি দিটস নট কারেক্ট, এক মিনিট, ভারতে মোট 28টি রাজ্য ও 9টি কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে। হ্যাঁ, অবশ্যই 28টি রাজ্য আছে, বাট 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। এখানে একটু ইসে দেওয়া হয়েছে, কারণ দমন এন্ড দিউ আর যেটা আছে মার্জ হয়ে গেছে, দমন দিউ লাক্ষাদ্বীপের সাথে নগর হাভেলি যেটা আছে মার্জ হয়ে গেছে। তো 28টি রাজ্য আর 8টি ইউনিয়ন টেরিটরিজ ইনক্লুডিং
জম্মু কাশ্মীর আর লাদাখ। বলেছে 2014 সালে 2রা জুন 29তম, এটি 28তম হবে, কারণ একটি রাজ্য ইস্যু হয়ে গেছে, যেটা জম্মু কাশ্মীর ছিল সেটাকে ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হয়েছে। তো যেটা শেষ রাজ্য ছিল তখনকার সময় 29তম রাজ্য তেলেঙ্গানা গঠিত হয়েছিল। তেলেঙ্গানা কবে গঠিত হয়েছিল? 2014 সালের 2রা জুন। আর এর রাজধানী কি? হায়দ্রাবাদ। ভারতের ইউনিয়ন এই শব্দবন্ধের থেকে ভারতীয় ভূখণ্ড এই শব্দবন্ধের বিস্তৃত অনেক বেশি ও ব্যাপক। বলেছে ভারতীয় ভূখণ্ড রাজ্যসমূহ যোগ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ভারত ইউনিয়ন কেবল অঙ্গরাজ্যসমূহ। ভারতের মানে জিনিসটা বলতে চাইছে যে ভারতের ইউনিয়ন যে শব্দটা আছে না, এই শব্দটার থেকে ভারতীয় ভূখণ্ড যেটা আছে সেটা অনেকটা বেশি। ঠিক আছে, ভারতের ইউনিয়ন মানে কেবল অঙ্গরাজ্য সমূহ, ভারতের রাজ্য আছে সেগুলোকে বলা হবে, কিন্তু ভারতের ভূখণ্ড মানে রাজ্য তো থাকবেই, তার সাথে কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোও থাকবে। তো এগুলোও বলেছে পার্ট 1 সম্বন্ধে, আর্টিকেল 1 সম্বন্ধে। পরবর্তী কি আছে? আর্টিকেল 2, পার্লামেন্টকে ভারতীয় ইউনিয়নের নতুন রাজ্য সংযোজনের ক্ষমতা দেওয়া হয়েছে। এক্ষেত্রে পার্লামেন্ট নিজের বিবেচনা অনুযায়ী শর্তাদি প্রয়োগ করতে পারে। আর্টিকেল 2তে এটা বলেছে যে পার্লামেন্টকে যে ভারতে নতুন রাজ্য তৈরি করা, ঠিক আছে, আর ওখানে সমস্ত কিছু ক্ষমতা পার্লামেন্টের হাতে এই আর্টিকেলের দ্বারা দেওয়া হয়েছে। ঠিক আছে, ভারতের অংশ নয় এমন রাজ্য গঠনের কথাও বলা আছে, যেটা ভারতের অংশ নয় বা ভারত অ্যাকোয়ার করেছে সেটাকেও বলেছে পার্ট 2তে। পার্ট 3তে কি আছে? এই ধারায় ভারতীয় ভূখণ্ডের মধ্যে রাজ্যগুলি পুনর্গঠনের কথা বলা হয়েছে। এই ধারায় পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে কোনো একটি অঙ্গরাজ্য থেকে ভূখণ্ড পৃথক করে তথাধিক রাজ্য বা রাজ্যের অংশ একত্র সংযুক্ত করে কোনো একটি অঙ্গরাজ্য ভূখণ্ড যুক্ত করে নতুন রাজ্য গঠন করা, মানে বর্ডার্স এরিয়া, এগুলো ডিসিশন নেওয়ার ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছে এগুলো পার্ট 3 দ্বারা। ঠিক আছে, যেমন কোনো রাজ্যের বর্ডার, ওর জায়গাটা কতখানি পর্যন্ত থাকবে, তারপরে থেকে কোথার থেকে আরেকটা নতুন রাজ্য শুরু হবে, এগুলো সব ডিসিশন পার্ট 3তে, আর্টিকেল 3তে দেওয়া হয়েছে। বলেছে রাজ্য পুনর্গঠন বিল, না হোয়াট ইজ রাজ্য পুনর্গঠন বিল, মানে একটি পার্লামেন্টের যে কোনো কক্ষে উপস্থিত হতে পারে। খুব এগুলো প্রশ্ন না অনেক সময় এসে থাকবে, স্টেটমেন্ট টাইপের মতো দিতে পারে। ঠিক আছে, লাইক এমন করে দেওয়া হলো সঠিক কোনটি, ঠিক আছে, দিয়ে এরকম 3টা স্টেটমেন্ট দিয়ে দিল, এটি পার্লামেন্টের যে কোনো কক্ষে উত্থাপিত হতে পারে। ইয়েস, এটা সঠিক। তাই মনে করেছে যে পার্লামেন্টের যে কোনো কক্ষে, মানে লোকসভাতেও পেশ করা যেতে পারে, রাজ্যসভাতেও পেশ করা যেতে পারে রাজ্য পুনর্গঠন বিল, স্টেট রিঅ্যাসেম্বলি বিল। বলেছে উত্থাপনের জন্য রাষ্ট্রপতিকে পূর্ব সম্মতি থাকা প্রয়োজন। রাষ্ট্রপতির পূর্ব সম্মতি মানে আগে রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি পারমিশন দিবে, তারপরেই এটা বিল পেশ করা যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আচ্ছা, রাষ্ট্রপতি বিলটিকে সংশ্লিষ্ট রাজ্যে প্রেরণ করবেন যাতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ওই রাজ্যের মতামত গ্রহণ করা যায়, মানে ওই রাজ্যকে ইস্যু করা হবে সেই রাজ্যের কাছ থেকেও মতামত নেওয়া হবে, ওই রাজ্যকেও দিবে। পার্লামেন্ট যদিও ওই রাজ্যের মতামত গ্রহণে বাধ্য নয়, এখন ওই রাজ্য তো মানা করবেই না, ওর জায়গা কমে যাবে, অবভিয়াসলি মানা করবে, তো এটা ওর জন্য বলে দিয়েছে পার্লামেন্ট ওদের কথা শুনতে বাধ্য নয়, বললেই হোক যাই বললে হোক। ঠিক আছে, এরূপ বিল সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়। পুরো তোমার স্পেশাল মেজারমেন্ট লাগবে না, মানে স্পেশাল ভোটিং সেটা লাগবে না, যেমন 100 জনের মধ্যে 75 জনকে হ্যাঁ বলতে হবে তাহলেই ইসে হবে, এটা না। স্পেশাল মানে 50-50 হলেই, সাধারণ যেটা আছে সংখ্যাগরিষ্ঠ ওটা হলেই হবে, 50-50 বা 51-50 49 হলেই হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট আছে আর্টিকেল 4। তো আর্টিকেল 4 কী আছে? আর্টিকেল 4-এ বলা হয়েছে যে দ্বিতীয় আর তৃতীয় ধারা অন্তর্গত কোনো বিলকে সংবিধান সংশোধনী বিল হিসেবে গণ্য করা হবে। এই দ্বিতীয় তৃতীয়তে যদি কোনো বিল আনা হয় সেগুলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হিসেবে গণ্য করা হবে, এটাই বলেছে আর্টিকেল 4-এ। পরবর্তীতে চলে আসি, কি বলেছে? রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উদ্ভাবন কিন্তু ইতিহাসে এসে বলে দিয়েছে কীভাবে এগুলো চালু। ধর কমিটি গণপরিষদ কর্তৃক 1947 সালে এস.কে ধর কমিটি নিযুক্ত হয়, যে ইন্ডিয়ান পার্লামেন্টারি কমিটি তৈরি হয়েছিল প্রথমে, ওই পরিষদ, ওরা এস.কে ধর এর চেয়ারম্যানশিপে একটি কমিটি গঠন করে। এই কমিটির কাজ কী ছিল? ভাষাগত ভিত্তিতে রাজ্যের পুনর্গঠন দিকটি খতিয়ে দেখার জন্য এই কমিটি নিযুক্ত হয়। ঠিক আছে, ভাষাগত ভিত্তিতে মানে এদের এই কাজটা দেওয়া হয়েছিল যে ভাষার উপরে ভিত্তি করে রাজ্য তৈরি করা বা কোন রাজ্য ইসে থাকবে এটা করা যায় কি না তোমরা এটা দেখো, ধর কমিটি দেওয়া হয়েছিল। ঠিক আছে,
যে যেমন বাংলা ভাষার লোকেরা বাংলায় থাকবে, সেটা পশ্চিমবঙ্গ লোকের জায়গাটা। মারাঠি ভাষার লোকেরা মহারাষ্ট্রে থাকবে। তারপরে তামিল ভাষার লোকেরা তামিলনাড়ুতে বা অন্ধ্রপ্রদেশে এগুলোতে থাকবে, তেলুগু ভাষার লোকেরা। এরকম করে দেখার জন্য, তখনও রাজ্য হয়নি, ওরা দেখার জন্য কমিটি গঠন করা হয়েছিল। যদিও ধর কমিটি তার রিপোর্ট ভাষাগত ভিত্তিকে রাজ্যকে পুনর্গঠনের ভিত্তিতে মর্যাদা দিতে অস্বীকার করে, কিন্তু কমিটি যখন রিপোর্ট পেশ করলো, ওরা রিপোর্টে বলেছে যে না, এটা হতে পারে না। বলা হয় এর মাধ্যমে কি হবে, আঞ্চলিকতাবাদকে প্রশ্রয় দেওয়া হবে ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ধর কমিটি এটাতে সায় দেয়নি। ওরা বলেছিল যে ভাষাগত ভিত্তিতে যদি রাজ্য তৈরি করা হয়, তাহলে কি হবে, আঞ্চলিকতাবাদকে প্রশ্রয় দেওয়া হবে। মানে নিজেদের এসে ভবিষ্যতে এটা হতে পারে ওরা আরেকটা দেশ মাইনে হলাইলো এই ভাষার লোকেরা, ঠিক আছে। তাই দেখে ওটা ভবিষ্যতে বলছে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এটা ধর কমিটি বলেছিল। তো এর পরবর্তীতে কি করেছিল সরকার, এই জিনিসটাকে আবার দেখার জন্য, মানে ভাষাগত ভিত্তিতে রাজ্য তৈরি হয় কি না সেটাকে আবার দেখার জন্য জেভিপি কমিটি গঠন করেছিল। জে ফর জওহরলাল নেহেরু, ভি ফর বল্লভভাই প্যাটেল অ্যান্ড পি ফর পট্টভি সীতারামাইয়া। এই তিনজনের চেয়ারম্যানশিপে সদস্য, এই তিনজনের মধ্যে মিলে একটি কমিটি তৈরি করেছিল 1948 সালের কংগ্রেসের জয়পুর অধিবেশন গঠিত হয়, ঠিক আছে। এবার বলেছে জনসমর্থন থাকা সত্ত্বেও ভাষাগত ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের বিষয়টিকে এই কমিটিও খারিজ করে দেয়। এরা তিনজনও খারিজ করে দেয়, যে জনগণ কিন্তু হ্যাঁ বলেছিল, তা সত্ত্বেও এরা খারিজ করে দিয়েছিল এই কমিটিও ভাষাগত ভিত্তিতে ইসে করতে রাজি হয়নি। এরপরে আসলো 1953 সালে ফজল আলী কমিশন, ঠিক আছে। ফজল আলী কমিশন যখন আসলো, সে টাইম তারা এই ভাষাগত ভিত্তিতে রাজ্য তৈরি করার সেটা সায় দিল এই কমিটি, ফজল আলী কমিটি, ঠিক আছে। আর তখন থেকে প্রথম যে রাজ্যটা হলো ভাষাগত ভিত্তিকে, সেটি হলো অন্ধ্রপ্রদেশ। 1953 সালে অক্টোবরে প্রথম ভাষাভিত্তিক রাজ্যকে অন্ধ্রপ্রদেশ, মানে যারা তেলুগু ভাষা ওই ভাষায় কথা বলবে ওখানে, তারা অন্ধ্রপ্রদেশে তাদের নিয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি প্রথম হিসেবে এলো, ঠিক আছে। ভাষাগত ভিত্তিতে পরীক্ষা যদি আসে, ভাষাগত ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য কি, সেটি এই অন্ধ্রপ্রদেশ, এটা মনে রাখবেন। কিন্তু দেখো এই কমিটির থেকে যেটা বলা হয়েছে সেটা আংশিকভাবে মানলেও, কিন্তু এই জিনিসটা সরকার মানেনি, তখন যে এক রাজ্যে একটা ভাষার লোকই থাকবে সেই জিনিসটা করে খারিজ করে দেয়। হ্যাঁ ঠিক আছে, ভাষাগত ভিত্তিতে আমি রাজ্যটা তৈরি করলাম, তার মানে এটা নয় যে এই রাজ্যে শুধু এই ভাষার লোকেরাই থাকবে এবং বাংলাতে শুধু বাংলাভাষী লোকেরাই থাকবে, এটাকে খারিজ করে দিয়েছে, ঠিক আছে। সব ভাষার লোকেরই থাকতে পারে, হ্যাঁ ঠিক আছে, বাংলা ভাষাতে বাংলার জন্য আমি স্পেশালিভাবে করলাম রাজ্যটা, কিন্তু এ না যে শুধু বাংলা লোকেরই থাকবে, সব লোকেরই থাকতে পারবে, ঠিক আছে। এটা করে দেওয়া হয়েছিল তখন। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের সময় আর তালিকা দেওয়া হয়েছে এখানে কিছু, মানে কোন রাজ্য আর কখন গঠন করা হয়েছে। যেমন 1956 সালে প্রথমে 14টি রাজ্য তৈরি করা হয়েছিল এইভাবে, ঠিক আছে, আর 6টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়েছিল। 1956 সালে অন্ধ্রপ্রদেশ ও 1956 সালেই কেরালা গঠিত হয়, দুটি ভাষাগত ইসে করে তৈরি হলো। তারপর 1956 সালে কর্ণাটক গঠিত হয় ও 1973 সালে কর্ণাটক নাম গ্রহণ করে। কর্ণাটক আগে অন্য নাম ছিল, ঠিক আছে, ওগুলো লক্ষ্মীকান্তের বইটা ভালো করে দেখে নেবে, ওখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে। 1960 সালে যেমন বোম্বে পুনর্গঠন আইনের মাধ্যমে বোম্বে প্রদেশ বিভক্ত হয়ে গুজরাট আর মহারাষ্ট্র হয়ে যায়। যেমন গুজরাটটা আগে বোম্বের মধ্যে ছিল, ঠিক আছে, তো এটা কী হয়েছিল 1960 সালে বোম্বে পুনর্গঠন আইন আসছিল, ওই আইনের দ্বারা গুজরাট আর মহারাষ্ট্র দুটো পৃথক রাজ্য হিসেবে তৈরি হলো, ঠিক আছে। গুজরাট আলাদা, মহারাষ্ট্র, ওটা বোম্বেকে ভাগ করে বোম্বে প্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্র। 1963 সালে নাগাল্যান্ড রাজ্য গঠিত হয়েছিল 1963 সালে। এরপরে 1966 সালে কী আসলো, পাঞ্জাব ভাগ করে প্রথমে কিন্তু না, এই জন্য বলছিল যে প্রথমে 14টি রাজ্য 6টি কেন্দ্রশাসিত অঞ্চল, তারপর ধীরে ধীরে একটা করে বাড়ছে, ঠিক আছে। যেমন 1966 সালে পাঞ্জাব প্রদেশ বিভক্ত হয়ে কী হয়েছিল, পাঞ্জাবের থেকে পাঞ্জাব ও হরিয়ানা এই দুটি ইস্যু হয়েছিল, আর চণ্ডীগড় ওখান থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছিল। 1970 সালে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যের মর্যাদা পায় এবং 1971 সালে মণিপুর, ত্রিপুরা, মেঘালয় এরাও রাজ্যের স্বীকৃতি পায়। মণিপুর, ত্রিপুরা, মেঘালয় এরা 1971 সালে এসেছিল।
1974 সালে সিকিম ভারতের সহযোগী রাজ্যের মর্যাদা পায় এবং 1975 সালে 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। প্রথমে তো এরাও সিকিম একটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পেয়েছিল, পরবর্তীতে সিকিম একটি পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা পেয়েছিল 1975 সালে। 1986 সালে মিজোরাম আর অরুণাচল প্রদেশ গঠিত হয়। 1987 সালে গোয়া গঠিত হয়। গোয়া কিন্তু আগে আসছিল 1960 সালে পর্তুগিজদের থেকে দখল করে নেওয়া হয়েছিল, সেটা 1987 সালে রাজ্য হিসেবে গঠিত হয়। 31 অক্টোবর 2019 থেকে জম্মু কাশ্মীর রাজ্যটি ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যায়, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। এটা তো সবাই জানোই, ঠিক আছে। এটা ছিল রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা। পরবর্তীতে এসেছে নাগরিকত্ব, সিটিজেনশিপ। এটা খুব ইন্টারেস্টিং পার্টস। রিসেন্টলি সবাই জানো সিটিজেনশিপ নিয়ে খুবই এসেছিল নিউজে, বা যেটা শুরু হয়েছিল কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএ দ্বারা, যেগুলো। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটি পার্টস হয়ে যায়, তো এটা একটু ভালো করে পড়াটা উচিত, কারণ পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। সিটিজেনশিপটা কি? নাগরিক হলেন কোনো দেশের আইনগত বৈধ বাসিন্দা যারা জন্মসূত্রে বা স্বাভাবিক পদ্ধতিতে ওই দেশের জাতীয়তা লাভ করেছে, ঠিক আছে। এটা হলো ওই দেশের সিটিজেন, তাদেরই বলা হয়। তো ভারতীয় সংবিধানের 2য় অধ্যায়ে, মানে আমাদের ভারতীয় যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, সেই ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 2তে 5 থেকে 11, মানে 5 to 11 নম্বর ধারায় 5 থেকে 11 নম্বর আর্টিকেল যেগুলো আছে সেগুলোতে এই নাগরিকত্বের বিষয়টি আলোচিত হয়েছে। কত থেকে কত ধারা? 5 থেকে 11 নম্বর ধারা, ঠিক আছে। এখানে নাগরিকত্ব বিষয়টি আলোচনা করা হয়েছে। 26 প্রথমে বলেছে, দেখো 26 জানুয়ারি 1950 তারিখে বলবৎ হওয়া সংবিধানে 4 প্রকার ব্যক্তিত্বের নাগরিক হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। যারা ভারতে বসবাসকারী ব্যক্তি 5 নম্বর ধারা হিসেবে, যারা ভারতের নাগরিক হওয়ার জন্য পাকিস্তান থেকে ভারতে এসেছে 6 নম্বর ধারা হিসেবে, কোনো ব্যক্তি যে ভারত থেকে পাকিস্তানের অধিবাসী হলেও পরে বসবাসের জন্য ভারতে প্রত্যাবর্তন করে 7 নম্বর ধারা অনুসারে, ভারত বংশোদ্ভূত কোনো ব্যক্তি যে ভারতের বাইরে বসবাস করেছে 8 নম্বর ধারা হিসেবে। এই 4 পদ্ধতিতে প্রথমে সিটিজেনশিপ নেওয়া যেত, ঠিক আছে। উপরোক্ত শর্তগুলি বেশ কিছু উপশর্ত আছে, এদের মধ্যে আবার কিছু শর্ত আছে। তো আরও পরে যেটাকে চেঞ্জ হয়ে কী হয়েছিল, 1955 সালে কী হয়েছিল, নাগরিকত্ব আইন, যেটা প্রথম নাগরিকত্ব আইন এসেছে, ওই আইনের দ্বারা 5টি উপায়ের কথা বলা হয়েছে যে এই 5 প্রকারেই ইন্ডিয়ার সিটিজেন হওয়া যাবে, সেটাই আমরা আলোচনা করব। তার আগে একটা জিনিস বলে দেই যে ভারত একক নাগরিকত্ব স্বীকৃত দেশ। লাইক দেখো, ইন্ডিয়াতে একটাই সিটিজেনশিপ নেওয়া যাবে, ঠিক আছে। মানে এরকম না কোনো রাজ্যের হিসেবে। বাট আমেরিকাতে কি আছে জিনিসটা, আমেরিকাতে যেমন 50টি রাজ্য আছে, তো সবাইকে কি করতে হয়, যে স্টেটে থাকে আগে সেই স্টেটের একটা সিটিজেনশিপ পায়, এবং আমেরিকার মানে পুরো দেশের জন্য আরেকটা সিটিজেনশিপ পায়, মানে ওদের 2টা নাগরিকত্ব থাকে, ঠিক আছে। কিন্তু ভারতে সেটা না, ভারতে একক নাগরিকত্ব স্বীকৃতি, ঠিক আছে। একটাই সিটিজেনশিপ থাকবে, শুধুমাত্র ইন্ডিয়ান, ঠিক আছে। এই জিনিসটা তোমরা মাথায় রেখো। বেঙ্গলিজ, মহারাষ্ট্র, ওগুলো কিছু শুধু ইন্ডিয়ান। তো বলেছেন, ঠিক আছে। নাগরিকত্ব 1955 সালের থেকে নাগরিকত্ব আইনে 5টি উপায়ের কথা বলেছে। কী কী সেই 5টি উপায়, যেটাই বলবো। এই 5টি উপায়ের দ্বারাই সিটিজেনশিপ নেওয়া যায়। প্রথমত হলো বাই বার্থ, তারপরে বাই ডিসেন্ট। বাই বার্থ মানে জন্মসূত্রে, বাই ডিসেন্ট মানে উত্তরাধিকারী সূত্রে, বাই রেজিস্ট্রেশন মানে পঞ্জীকরণের দ্বারা, তারপরে বাই ন্যাচারালাইজেশন মানে স্বাভাবিক প্রক্রিয়া দ্বারা, তারপরে বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি ভূখণ্ড অধিগ্রহণের দ্বারা, ঠিক আছে। তো বলেছি যে বাই বার্থ হিসাবে কী আছে নিয়মটা, যে কি হতে হবে, 26 জানুয়ারি 1950 তারিখে বা তারপর এবং 1 জানুয়ারি 1987 তারিখের পূর্বে যারা ভারতে জন্মিয়েছে তারা প্রতিটি ব্যক্তি ভারতের নাগরিক। মানে 26 জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1987 এই সালটার ভিতরে
যারা ভারতে জন্মগ্রহণ করেছে তারা এমনিতেই ভারতের নাগরিক হয়ে গেছে। ঠিক আছে, এটি হলো বাই বার্থ। এক্ষেত্রে ওই ব্যক্তির পিতামাতার জাতীয়তা বিবেচ্য হবে না, ওর বাবা মা কোথাকার এসেছিল ওগুলো দেখা হবে না এখানে। ঠিক আছে, এছাড়াও একজন ব্যক্তি ভারতের নাগরিক হবে যদি তার জন্মের সময় তার পিতামাতা কোনো একজন ভারতীয় নাগরিক হন। এছাড়া অন্যগুলোতে এটাই হতে হবে যে তার জন্মের সময় তার বাবা মার একজনের হতে হবে। আবার বলেছে দেখো, ভারতে কর্মরত বিদেশি কূটনীতিকদের সন্তানরা এবং শত্রুভাবাপন্ন বিদেশি ভারতীয় নাগরিকরা জন্মসূত্র গ্রহণ করতে পারেন না। সাপোজ এই টাইমের মধ্যে এমন হলো ভারতে কর্মসূত্র বিদেশির যে বিদেশের যে অনেক কূটনীতিক ইসেরা আছে সন্তানরা, তারা যদি ভারতে থাকতে থাকতে মানে ইংরেজরাই মনে করো, ইংরেজরাই ভারতে থাকতে থাকতে ওদের ইস্যু হয়ে গেল, তাই ওরা কিন্তু এটা পাবে না। বা পাকিস্তান, ভারতের যে অ্যালায়েন্স আছে বিদেশি ভাবাপন্ন শত্রু ভাবাপন্ন বিদেশি আছে, তাদের মধ্যে যদি কেউ থাকে তারাও পাবে না ওই সময় যদি জন্মগ্রহণ করে। কেউ যদি 80-তে জন্মগ্রহণ করলো, সে পাকিস্তানের নাগরিক, ভারতে আসছে, ভারতে এসে 1980-তে জন্মগ্রহণ করছে, ওটার ওর সন্তান হলো, সে কিন্তু ওই সিটিজেনশিপটা পাবে না ওই হিসাবে। বুঝলে ব্যাপারটা? মানে ইন্ডিয়ানের নাগরিক, ইন্ডিয়ান এসে ও এখানে জন্মগ্রহণ করতে পেরে যাবে, কিন্তু পাকিস্তানের নাগরিক 1980-তে এখানে আসছে, কিছুদিনের জন্য ছিল, 6 মাসের জন্য, ওই সময় ও বেবি হয়ে গেল, ও কিন্তু পাবে না আবার। এটা কিন্তু বলা আছে যে এনিমি অ্যালায়েন্স। বুঝলে জিনিসটা? বাই বার্থ। পরবর্তী কি আছে? বাই ডিসেন্ট। বাই ডিসেন্টে কি আছে? এটা হলো উত্তরাধিকারী সূত্রে, মানে 26শে জানুয়ারি 1950 তারিখের পর এবং 10ই ডিসেম্বর 1992 তারিখের পূর্বে ভারতের বাইরে জন্মানো কোনো ব্যক্তি ভারতের নাগরিক হবেন যদি তার জন্মের সময় তার পিতা ভারতের নাগরিক হন। এই উল্লিখিত তারিখের পর জন্মানো কোনো ব্যক্তি ভারতের নাগরিক হবেন যদি তার পিতামাতার কোনো একজন তার জন্মের সময় ভারতীয় নাগরিক হন। মানে যেটা উত্তরাধিকারী সূত্র বলেছে যে সাপোজ ভারতে জন্মগ্রহণ করলো না, বাইরে জন্মগ্রহণ করলো, কিন্তু জন্মের সময়েও ওর যে ফাদার আছে সে ভারতের বাসিন্দা, সে ভারতের সিটিজেন, সে কোনো কাজে বশত হয়তো বাইরে গেছে 1 বছর 2 বছরের জন্য, তো ওখানে জন্মগ্রহণ করেছে, কিন্তু ওর বাবার ভারতীয় সিটিজেনশিপ আছে, তো সে ব্যক্তি এই তারিখের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা পাবে, তার সে ব্যক্তির সন্তানরা তারা ভারতের সিটিজেনশিপ হবেন। আবার বলেছে এই তারিখের পরে যারা আছে তাদের মধ্যে তাদের বাবা অথবা মা একজনের সিটিজেনশিপ হতে হবে, ভারতের নাগরিক হতে হবে, তাহলেই সে তার জন্মের সময় ভারতের নাগরিক হবে। পরবর্তীটা আছে বাই রেজিস্ট্রেশন। নিম্নলিখিত শর্তাবলী পালনকারী কোনো ব্যক্তি ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে পারেন। কী কী শর্ত? সেগুলো রেজিস্ট্রেশন দ্বারা, মনে করো বার্থের জন্য না, ওই রেজিস্ট্রেশন করে করবে। তো বলেছে ভারতের বংশোদ্ভূত কোনো ব্যক্তি যিনি আবেদনের পূর্বে 7 বছর ধরে ভারতে বসবাস করেন, মানে উনি ভারতীয়, ইন্ডিয়ান, সে একজন ভারতীয়, ঠিক আছে, তার সিটিজেনশিপ নাই, কিছু নেই, তো উনি যখন সিটিজেনশিপে অ্যাপ্লাই করবে, তো 7 বছর থেকে তার ভারতে বসবাস করছে, তার যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো থাকবে সেটা হতে হবে 7 বছর ধরে ভারতে বসবাস করতে হবে। তারপরে ভারতের বংশোদ্ভূত কোনো ব্যক্তি যিনি অবিভক্ত ভারতের বাইরে কোনো দেশে বসবাস করছে। তো পঞ্জিকাটায় কি বলছিলাম? 2 নম্বর শর্তটি হলো ভারতের বংশোদ্ভূত কোনো ব্যক্তি যিনি অবিভক্ত ভারতের বাইরে কোনো দেশে বসবাস করছেন তিনিও রেজিস্ট্রেশনের দ্বারা করতে পারবে। 3 নম্বর শর্ত হলো কোনো ব্যক্তি যিনি ভারতীয় নাগরিকের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ এবং সেই সঙ্গে আবেদন করার পূর্বে 7 বছর ধরে ভারতে বসবাস করেছেন। মানে সাপোজ আমাদের এখানকার কোনো ছেলে একজন বিদেশি কোনো মেয়েকে বিয়ে করলো, বিদেশি মেয়েকে বিয়ে করে এখানে নিয়ে আসলো, তো সে কী হিসেবে সেটা পাবে? তখন সে 7 বছর বিয়ের পরে থাকতে হবে এখানে, থাকার পরে 7 বছরের পর 8ম বছরে ও অ্যাপ্লাই করতে পারবে সিটিজেন হিসেবে। কি হিসেবে? বাই রেজিস্ট্রেশন হিসেবে সিটিজেনশিপের অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বুঝলে ব্যাপারটা? পরবর্তী আছে ভারতীয় নাগরিকদের নাবালক সন্তানেরা, ভারতের নাগরিক সন্তান যারা আছে তারাও বাই রেজিস্ট্রেশনের দ্বারা করতে পারবে। কোনো পূর্ণবয়স্ক এবং ক্ষমতা সম্পন্ন ব্যক্তি যার পিতামাতা ভারতের পঞ্জীকৃত নাগরিক, ভারতের রেজিস্টার্ড নাগরিক, পূর্ণবয়স্ক
সে বাইরে থেকে এসেছে, সে এখানে এসে নিতে পারবে রেজিস্ট্রেশনের দ্বারা। আরেকটা আছে যে ন্যাচারালাইজেশন, স্বাভাবিক প্রক্রিয়ার দ্বারা। এই ন্যাচারালাইজেশনটা কি? কোনো বিদেশি ব্যক্তি অবৈধ অধিবাসী ব্যতীত স্বাভাবিক, মানে ভ্যালিড না এরকম না, মানে ইললিগালি আসেনি, ঠিক আছে, ওদের হবে না, ইললিগাল যারা আসছে, স্বাভাবিক প্রক্রিয়ায় ভারতের নাগরিক গ্রহণ করতে পারে যদি তিনি 12 বছর ধরে ভারতে বসবাস করেন। মানে কোনো ফরেনার, ঠিক আছে, বাইরের থাকে, বিদেশে থাকে, সে ভারতের নাগরিক হতে চায়, তাহলে কি করতে হবে? সে 12 বছর ভারতে থাকতে হবে। 12 বছর যদি ভারতে থাকে, 13 বছরের সময় সে অ্যাপ্লাই করতে পারবে ইন্ডিয়ান সিটিজেনশিপের হিসাবে। হুট করে এসে হুট করে সিটিজেনশিপ পাবে সেটা না, তাকে 12 বছর ভারতে থাকতে হবে, 13 বছরের সময় সে অ্যাপ্লাই করবে, তাহলে সে ন্যাচারালাইজেশনের দ্বারা সেটা পাবে। যেটা এনআরসিতে হয়েছিল, যে বলেছে আচ্ছা সিএতে যেটা ওরা সবাই বলেছে যে সিটিজেনশিপ পাবে না, সিটিজেনশিপ চলে যাবে অনেকের, বাট এটা না, সিটিজেনশিপ ওটা ন্যাচারালাইজেশনের যেটা আছে ওটা হিন্দু মুসলিম ওদের বাদ দেয়, আর এই হিন্দু আর কি কি ছয়টা যে এসে বলেছে ওদের বাদে বাকি যারা আছে তারা এই ন্যাচারালাইজেশনে 12 বছরটা যদি পালন করে, 13 বছরের সময় তারা সেই সিটিজেনশিপ তারাও পাবে, ঠিক আছে, সেটা কোথাও যেখানেরই হোক। পরবর্তীতে আছে ভূখণ্ড অধিগ্রহণ দ্বারা। মানে সাপোজ ইন্ডিয়া কোনো ওখানে যুদ্ধ লাগলো, বা চায়নার চীনের সাথে যুদ্ধ লাগলো, বা বাংলাদেশের সাথে বা পাকিস্তানের কিছুর সাথে যুদ্ধ লাগলো, যুদ্ধ লাগার পরে কোনো একটা অংশ ইন্ডিয়া জিতে গেল, ঠিক আছে, চায়নার একটা এতখানি পার্ট ইন্ডিয়া জিতে গেলো, তো ওই পার্টটা ইন্ডিয়ার মধ্যে জয়েন হয়ে যাবে। ওই যে পার্টটা জয়েন হলো ইনকর্পোরেশন অফ টেরিটরি, মানে অধিগ্রহণ হলো ইন্ডিয়ার, ওই পার্টের যত সব নাগরিক আছে তারা এই দ্বারা ভূখণ্ড অধিগ্রহণের এই রুলসের দ্বারা সিটিজেনশিপ পাবে ইন্ডিয়ান। ঠিক আছে, জিনিসটা বোঝাতে পারলাম কি আছে? যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করো, আমি বুঝিয়ে দেবো ভালো করে। এগুলো গেল কি সিটিজেনশিপ নেওয়ার তরিকা, কেমন করে সিটিজেন পাওয়া যাবে। তারপরে তো আছে নাগরিকত্ব বর্জন, মানে সিটিজেনশিপ বর্জন কীভাবে হবে, যাবে কীভাবে। 1955 সালের নাগরিকত্ব আইনে 3 প্রকার উপায়ে নাগরিকত্ব বর্জনের কথা বলা হয়েছে, কী করে সিটিজেনশিপ যাবে। একটি হলো বাই রিনাউন্সিয়েশন, মানে ত্যাগ করা, বাই টার্মিনেশন মানে পরিসমাপ্ত করা, একটি হলো বাই ডিপ্রিভেশন বা বঞ্চিত করা, ঠিক আছে। রিনাউন্সিয়েশন মানে কোনো ব্যক্তি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করার পর যদি ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করে, মনে করো সাপোজ কোনো ব্যক্তি বিদেশে চলে গেল, সে ওখানকার নাগরিকত্ব পেয়ে গেছে, আমেরিকার নাগরিকত্ব পেয়ে গেছে, সে চায় সে ভারতীয় নাগরিকত্ব রাখবে না, বাস এটা দ্বারা একটু করতে পারে রিনাউন্সিয়েশন। এটা হলো টার্মিনেশন। যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় অন্য দেশের নাগরিক গ্রহণ করে তবে তার ভারতের নাগরিকত্ব স্বাভাবিকভাবে বাতিল হয়ে যায়। আর আরেকটা হলো কোনো অ্যাকচুয়ালি যদি কেউ বাইরে কোথাও নাগরিক পেয়ে গেল বা স্বেচ্ছায় নিজের নাগরিকত্ব নিয়েছে, ঠিক আছে, তাহলে তার অটোমেটিকলি এখানকার যে নাগরিকত্ব আছে সেটা ক্যান্সেল হয়ে যাবে। আর এটা হচ্ছে ডিপ্রিভেশন, বঞ্চিতকরণ, মানে বিশ্বাসঘাতকতা, প্রতারণা ইত্যাদি ক্ষেত্রে সরকার বাধ্যতামূলকভাবে কারোর নাগরিকত্ব খারিজ করে দিতে পারে। আবার যদি কোনো নাগরিক 7 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে ভারতের বাইরে বসবাস করেন তবে তার নাগরিকত্ব খারিজ করা দেওয়াও যেতে পারে। 7 বছর থেকে বেশি বাইরে থাকে, সে এসে থাকে না, ভারতে আসে না, এই না, তার নাগরিকত্ব ক্যান্সেল হতে পারে, ঠিক আছে, ডিপ্রিভেশনের দ্বারা। সো গাইজ দ্যাটস অল ফর টুডে। বেশি বড় লেসন হয়ে যাচ্ছে আর আই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস। বেশি বড় লেসন হলে সবার দেখতে অসুবিধা হয় অনেকক্ষণ। তো পরবর্তী লেসনে আমি মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস বগেরা আছে, ডিপিএসপি অনেক কিছু আছে, পরবর্তীতে আমি আপলোড করতে থাকবো। তো কাইন্ডলি প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটি, প্লিজ রিকোয়েস্ট করছি, এটুকু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে, দেখতে থাকো। সো বাই বাই, হ্যাভ এ নাইস ডে।